তাহলে তুমিও আছো এসব কিছুর পেছনে? থাকবো না? কি যে বলো না তুমি কনক। কনক, এখনো তোমাদের সঙ্গে আমার কতগুলো হিসেব মেলানো বাকি বলো। আজ একটা সত্যি কথা বলবে তিস্তা? কি পেলে এসব কিছু করে? কি পাইনি? কি পাইনি? ক্ষমতা, প্রপার্টি, ভালোবাসা পেয়েছো? জীবনের সব থেকে বড় সম্পদটাই তুমি পাওনি তিস্তা। একদিন আমার স্বামীর সঙ্গে ভালোবাসা নাটক করেছিলে, আজকে এই নাটকই তোমাকে একদম নিঃস্ব করে দিয়েছে। কে বলেছে কি তোমাকে এসব কথা? অরুণেশ চ্যাটার্জি আমাকে সবকিছু দিয়েছে, ক্ষমতা, প্রতিপত্তি, পরিচয়। অরুণেশ চ্যাটার্জি তোমাকে শুধু ব্যবহার করেছে তিস্তা। চোখ বন্ধ করে থেকো না, চোখটা খুলে দেখো। স্বামী, সন্তান, কোনটা তোমার তিস্তা? আজকে না আমার তোমার উপর সত্যি বলছি করুণা হচ্ছে। কিন্তু এই সবকিছুর জন্য দায়ী কে কনক? তুমি আর তোমার মা ইন্দিরা চৌধুরী। আর আমি যদি কিছু না পেয়ে থাকি তাহলে আমি তো তোমাকেও কিছু পেতে দেব না। কথা দিচ্ছি, খুব শিগগিরই তোমাদের চৌধুরী বাড়ির প্রত্যেকটা লোককে আমি রাস্তায় নামাবো। আমি বেঁচে থাকতে ইচ্ছেটা পূরণ হবে না তিস্তা তোমার। তাই তো সবার আগে তোমাকে মরতে হবে। বেকার চেষ্টা করছো তুমি। মানে? জন্ম, মৃত্যু, বিয়ে, 3 বিধাতা নিয়ে আমার ছেলেকেও তো মেরে ফেলতে চেয়েছিলে, পেরেছো? কোথায় তোমার ছেলে কনক? ঠাকুরের কাছে। কিন্তু আমি তো ওইসব ঠাকুর ঠাকুর মানি না। আমার ভাগ্য আমি নিজে লিখি। আর আমার ভাগ্য এই মুহূর্তে আমাকে কি জানাচ্ছে জানো? আমার ভাগ্য বলছে সেই দিন আর দূরে নেই, যেদিন আমার সব স্বপ্ন সফল হবে। ওই চৌধুরী বাড়ি থেকে তোমরা আমাকে বের করে দিয়েছিলে, আমি ওই চৌধুরী বাড়িতে আবার ঢুকবো। তবে রাজরানীর মতো। আর তোমাকে একটা সিক্রেট বলবো? সেদিন ওই বাড়িতে আমার শত্রুপক্ষের একজনও কেউ বেঁচে থাকবে না, কারণ আমার হাত থেকে একজনও বাঁচতেই পারবে না। ভুল করছো তিস্তা। রাখে হরি, মারে কে? আমি মারবো। বিশ্বাস হচ্ছে না? দেব? ঠাকুর, তুমি ওকে দেখো। ঠাকুর, রক্ষা করো তুমি ওকে। দেখ ওর মুখটা, কি নিষ্পাপ, কি ইনোসেন্ট, দেখলেই মন জুড়িয়ে যায়। সেই জন্যই তো বলেছিলাম, দেখবি ও নিজের জায়গা ও নিজেই ঠিক বের করে নেবে। আর তাছাড়া আমাদের বাড়িতে এইটুকুন একটা বাচ্চাকে দেখার লোকজন কি কম আছে বল? আমি মানছি সাত্তকী যে এখন তোদের বাড়িতে অনেক লোকজন, কিন্তু তোদের বাড়িতে এখন যা পজিশন, আমার তো মনে হয় না এরকম একটা কুড়িয়ে পাওয়া বাচ্চাকে কারোর দেখার মতো সময় বা মানসিকতা হবে। একান্তই যদি কেউ না পারে তাহলে আমি নিজেই না হয়। না সাত্তকী, এরকম অবাস্তব কথা বলিস না। আর তাছাড়া এরকম একটা ছোট্ট বাচ্চাকে তোর একার পক্ষে মানুষ করা ইজ ইম্পসিবল। কেন ইম্পসিবল কেন শুনি? বারে, তুই এখন নিজের সব কাজকর্ম ছেড়ে রেখে সারাদিন একটা বাচ্চাকে দেখাশোনা করার জন্য বাড়িতে পড়ে থাকবি? তা বলে তুই? হ্যাঁ,
আসলে কি বলতো, মা বাবা কেউ এখন এখানে নেই, পুরো বাড়িতে আমি একদম একা। আর ও থাকলে আমার সময়টাও কেটে যাবে, একটা ব্যস্ততা হয়ে যাবে। তার মানে তুই বলছিস তুই পারবি? একদম পারবো, আর ওকে আদর করতে করতেই আমার অর্ধেক সময় কেটে যাবে। তাহলে তুই বলছিস তুই পারবি? পারবো না মানে? একবার ভরসা করেই দেখ না। আর তাছাড়া তুই তো ওকে অ্যাডপ্ট করছিস, তো সেই দিক দিয়ে দেখতে গেলে আমারও তো ওর উপরে একটা রাইট আছে, তাই না? কি রে, আছে তো? আরে বাবা, বললাম তো কাজ হয়ে যাবে। কনককে যখন ধরে দিয়েছি, ওই বাচ্চাটাকে ধরতে কতক্ষণ? কিন্তু সেটা তো শুধু মুখে বললে হবে না, মানে যতক্ষণ না তুমি হাতে কলমে প্রমাণ দিতে পারছো ততক্ষণ লোক তো বিশ্বাসই করছে না। মানে নিন্দুকেরা বলছে আজকাল নাকি দেবর থেকে দেবতার ক্ষমতা বেশি। তুমি ঠিক কার কথা বলছো বলো তো? কার কথা আবার? এই যে আমার সামনে এখন বসে আছে তার কথা। ও কনক, শোনো, যার কপালে অরুণেশ চ্যাটার্জি এক্সপায়ারি ডেট লিখে দিয়েছে তার ওপর আমাদের অধিকার। কনকের সম্বন্ধে কি বলছে দেবু? সব কথা তো পরিষ্কার শুনতেও পেলাম না। তাহলে কি দেখেছো ছোট মা এবারের অবস্থা? তুমি আমাকে ভুল বুঝো না ছোট মা, কিন্তু ছোটবেলা থেকে তুমি আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, অনেক আদর দিয়েছো, আর সেই সব স্মৃতি আমাকে বাঁচিয়ে রেখেছে। তোমার আর বৌরানীর শিক্ষা সংস্কার আমার মনে জোর দিয়েছে, আর তাই আমি বুঝতে পেরেছি শুধু আদর আর ভালোবাসা পেলে চলবে না, আমারও কিছু ডিউটি আছে, কিছু কর্তব্য আছে, সেগুলো আমাকে পালন করতে হবে। সব ঠিক আছে অলি, কিন্তু শুধু মনের জোর দিয়ে সবটা হয় না, না? তুমি যে ডিউটির কথা বলছো সেগুলো পালন করতে গেলে তো আগে বাঁচতে হবে। বাঁচার মানে কি সেটা অরূপ আর বৌরানী আমাকে শিখিয়ে দিয়েছে। আমি তোমাকে কথা দিচ্ছি ছোট মা, আমি খুব শিগগিরই ওই বাড়ি ফিরবো, আর দেখবে সেই দিনটা আমাদের সবার জন্য খুব খুশির দিন হবে। তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। নিজের সন্তান হারিয়ে এত ঝড় ঝাপটা সামলেও তুমি কত শক্ত আছো অলি, অবাক লাগছে আমার। আমার সেদিনে সেই ছোট্ট অলি আজ কত বড় হয়ে গেছে। প্রথমটা আমিও বুঝতে পারিনি, জানো তো ছোট মা, তুমি ছোটবেলা থেকে আমাকে যা যা কথা বলে এসেছো, দেখলাম হঠাৎ করে সব কথার মানেগুলো আমার কাছে পরিষ্কার হয়ে গেল। সব বুঝতে পারছি অলি, কিন্তু এই সব দেখে শুনে আমি তোমাকে এখানে থাকার পারমিশন কি করে দিই বলো তো? আমি থাকতেও পারেন না ছোট মা? না অরূপ, তোমার উপরে আমার ভরসা আছে, কিন্তু সবকিছু তো আবেগ দিয়ে হয় না। আমি আপনাকে কথা দিচ্ছি ছোট মা, আমি অলিকে সামনে রাখবো। পৃথিবীর কোনো শক্তি ওর কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে আমাদের অলির জন্য নয়, বৌরানীর জন্য চিন্তা করাটা দরকার। তিস্তা কাজটা করতে পারবে তো? আবারও বলছি কনক, সইটা করে দাও। করো। কখনো না। শেষবারের মতো বলছি, যদি নিজের ভালো চাও তাহলে আর একটাও কথা না বাড়িয়ে এই কাগজে সইটা করে দাও। আর প্লিজ এভাবে আমার ধৈর্যের পরীক্ষা নিও না। তুমি তো বড় অদ্ভুত কথা বলছো তিস্তা। আমার নিজের মৃত্যুর পরোয়ানা আমাকে সাইড করতে বলছো, আবার বলছো এটা আমার ভালো হবে। কেন ছেড়ে দেবে তুমি আমাকে?
না না, মরতে তোমাকে হবে, কিন্তু মৃত্যুটা তোমার জন্য কতটা পেইনফুল হবে তার তার সবটাই তোমার হাতে। তুমি হয়তো জানো না তিস্তা, মরার ভয় আমার চলে গেছে। কোনো কষ্টকেই না কষ্ট বলে মনে হয় না আমার, বরঞ্চ কষ্টের প্রত্যেকটা মুহূর্তে আমি জীবনের পদধ্বনি শুনতে পাই। তার কারণ এর আগে তুমি আমার পাল্লায় পড়োনি, তাই তো তোমার এতটা কনফিডেন্স। তোমার বোধহয় জানা নেই কনক, যে কাজ আমি একবার হাতে নিই সেটা শেষ না করে ছাড়ি না। তোমার এই আস্ফালনটা না সত্যি হবে না তিস্তা। ভুলে যেও না চৌধুরী বাড়িতে কি করতে গেছে আর তোমার পরিণতিটা কি হয়েছিল। ভুলিনি আমি, কিন্তু এখন তুমি মনে করবার চেষ্টা করো ও বাড়িতে থাকতে তোমরা সবাই মিলে আমার উপর কি কি অত্যাচার করেছো। আর সেই সব হিসেব মেলানোর সময় এসে গেছে।